দোসরা মে বৃহস্পতিবার রাত 8টায় শামীম জাহেদিয়া টেলিটক স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। আওয়ামী লীগের জায়গায় কারা আসবে স্পষ্ট বলতে পারে না সরকার বিরোধীরা, গণভবনের সংবাদ সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী। উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী এমপিদের হস্তক্ষেপ বন্ধে স্পিকারকে ইসির চিঠি, প্রভাব খাটালে আমলে না নিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা। সুনামগঞ্জ ও চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, বাড়ছে নদ নদীর পানি, বন্যার শঙ্কায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক জরুরি সভা। সরকারকে যারা উৎখাত করতে চায় তারা আওয়ামী লীগের জায়গায় কারা আসবে সেটা স্পষ্ট করে বলতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা আন্দোলন করছে তাদের বাধা দেওয়া হচ্ছে না বলেও তিনি জানান। গণভবনের সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধানমন্ত্রী। এসব নিয়ে আলোচনা করতে রাজধানী তেজগাঁ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়। জনাব সুভাষ সিংহ রায়, আপনাকে স্বাগত জানাচ্ছি। বলছিলাম আজকে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে অনেক বিষয় আলোচনা করেছেন। যিনি প্রথমে যে বিষয়টা সবাই আলোচনা করছে সেটি বলছেন যে সরকার বিরোধী যারা আন্দোলন করছেন তাদের কাছে স্পষ্ট নয় আওয়ামী লীগের বিপরীতে কারা আসবে ক্ষমতা, এই বিষয়টি প্রধানমন্ত্রী বলার চেষ্টা করছেন। স্বাভাবিক দেশে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে সাধারণত একটি নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তন হয়, ক্ষমতার পালাবদল হয়। সেক্ষেত্রে একটি নির্বাচনের মধ্যে দেশের মানুষ বেছে নেয় যে কারা ক্ষমতা আসবে। কেন এই বিষয়গুলো এখন আসছে, সরকার বিরোধীদের এই বিষয়ে কেন সমালোচনা করছেন প্রধানমন্ত্রী? এটা শুধু সমালোচনার বিষয় না, এটা বাস্তবতার বিষয়। আপনি খেয়াল করে দেখবেন 2004 সালে 21শে নভেম্বর দৈনিক প্রথম আলোতে একটা শিরোনাম হয়েছিল যে আওয়ামী লীগের একটি মানববন্ধন নিয়ে, লাল হরফে শিরোনাম হয়েছিল। আমার এখনও মনে আছে যে 50 লক্ষ মানুষের 1050 কিলোমিটার মানববন্ধন। কোন সময়টা? 2004 সাল, নভেম্বর মাস। তার 2 মাস আগেই কিংবা এই কয়েক মাস আগে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, সে সময় 21শে আগস্টে গ্রেনেড হামলার পরবর্তী 3 মাস পরের ঘটনা। 50 লক্ষ মানুষের মানববন্ধন। এটি হচ্ছে জনগণের দল, জনগণের শক্তি। 96 সালে 15 ফেব্রুয়ারি বিএনপি একটি ভোটারবিহীন নির্বাচন করেছিল, মাত্র 1.5 মাসও ক্ষমতায় থাকতে পারেনি, জনগণ টেনে হিসড়ে নামিয়েছিল। এগুলোই তো জনবিচ্ছিন্নতার প্রমাণ। অতএব আপনি রাষ্ট্র ক্ষমতায় থেকে জনগণকে হত্যা করবেন, আপনি জনগণের সম্পদ লুণ্ঠন করবেন, জনগণ হত্যা করবেন, মানুষ তা মেনে নেবে না। আওয়ামী লীগের ত্রুটি বিচ্যুতি নিয়ে আমরা সকলে সমালোচনা করতে পারবো। তার প্রান্তিক বিচ্যুতি কী, তার কি করা উচিত ছিল, কি করতে পারত, সেগুলো নিয়ে আপনি অনেক আলোচনা করতে পারবেন। জি, কিন্তু আওয়ামী লীগের যা তার জন্মসূত্রে পাওয়া সংগ্রামী চেতনা, সেই চেতনা থেকে কখনোই বিচ্যুত করা যায়নি। আওয়ামী লীগ এই লক্ষ্য থেকে কখনো সরে আসেনি। আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল। আর দুঃখজনক ঘনঘত্ব গণতান্ত্রিক কাঠামোর আড়ালে কিংবা তার মোড়কে বাংলাদেশের যে রাজনৈতিক আন্দোলন নামে যা কিছু দেখি, সেটা হচ্ছে বাংলাদেশ বিরোধী শক্তির সমন্বয়, যাদের ভিতরে বাংলাদেশ বোধ জাগ্রত নাই, জি, যারা বিদেশে প্রভুর কথায় রাজনীতি করবার চেষ্টা করেন, তাদের নিয়ে কর্মসূচি দেন, তারা তো কোনোদিন জনগণের সমর্থন লাভ করতে পারবে না। এটাই তিনি বলবার ব্যক্ত করেছেন, এইভাবে তিনি বোঝাবার চেষ্টা করেছেন। তিনি এই কথাটা সোজা সাপটাভাবেই বলেন। জি। অতএব জনগণের শক্তি যাদের নাই, তারা যত চিৎকার করুক, এরা হবে বিনষ্টের আত্মচিৎকার। আরেকটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রধানমন্ত্রী অনেকগুলো বিষয়ে কথা বলেছেন। আরেকটি বিষয় বলেছেন যে 14 দলের বর্তমান অবস্থা কি, সেখানে সমন্বয় হচ্ছে কিনা, তাদের মধ্যে একসাথে কাজ করতে পারছে কিনা, এই বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন যে বিচ্ছিন্নভাবে অনেকেই অনেক কথা বলতে পারেন, কিন্তু আসলে 14 দল আছে, অর্থাৎ আওয়ামী লীগ এবং তাদের শরিক দলের মধ্যে যে সম্পর্ক সেটা রয়েছে। কেন এই প্রশ্ন আসলে আসলো বা প্রধানমন্ত্রীকে কেন এটা বলতে হচ্ছে? না, এই প্রশ্নটা অবশ্যই আসতে পারে এই কারণে 14 দল কিন্তু আদর্শিক ঐক্যের ভিত্তিতে গড়ে উঠেছে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে। জি, আপনি আর যে সমস্ত জোট দেখেন, সেই জোট কিন্তু নির্বাচন কেন্দ্রিক কিংবা
আওয়ামী লীগ বিরোধী একটি বিরোধী মহলের ঐক্যজোট। আমি তো বিএনপি কিংবা ওই রকম রাজনৈতিক দলকে বিরোধী দলই মনে করি না। এটা হচ্ছে বিরোধী মহল। বিরোধী দল রাজনীতি করবে, বিরোধী দল কর্মসূচি নিয়ে আসবে, বিরোধী দল মানুষকে ঐক্যবদ্ধ করবে, আর বিরোধী মহল ষড়যন্ত্র করবে। পার্থক্যটা সেখানেই। তাহলে আপনি যে কথা বলছেন জনাব সুভাষ সিংহ রায়, আওয়ামী লীগের নেতৃবৃন্দ কিন্তু সারাক্ষণই কিন্তু বিএনপি বা তার সমমনা দলের বিরুদ্ধে সমালোচনা করে বিভিন্ন সভা সমাবেশে। সংসদে যে বিরোধী দল জাতীয় পার্টি তাদের বিষয়ে সাধারণত সমালোচনা দেখি না, কেন দেখি না? না, গণমাধ্যম তো তার নিজস্ব পদ্ধতিতে চলে। আমি গণমাধ্যমের কথা বলছি না, আমি বলছি আমি বলি এগুলো তো মানুষ জানতে পারে গণমাধ্যমের মাধ্যমে, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে। এখন 1 ঘন্টা একজন বক্তৃতা দিয়েছেন কিংবা আধা ঘন্টা বক্তৃতা দিয়েছেন, আপনি 1.5 মিনিট কিংবা 1 মিনিট কিংবা 30 সেকেন্ডের যে বাক্যগুলো উৎকলন করেন, সেইগুলো একটা লক্ষ্য থাকে যে মানুষ কোনগুলো বেশি শুনবে, এবং যেটাকে এই ইউটিউবের ভাষায় বলে ভাইরাল, ফেসবুকের ভাষায় বলে ভাইরাল। অতএব সেই কথাগুলো তুলে আনা হয় বলে যে ভালো কথাগুলো যে বলা হয়, ঐক্যের কথা বলা হয়, সেই কথাগুলো বাদ দিয়ে যে কথাগুলো কথার কথা থাকে কিংবা এক বাক্য থেকে আর এক বাক্য থেকে যাবার যে সংযোগ বাক্য থাকে, সেই কথাগুলোই কিন্তু স্থান পায়। হ্যাঁ, আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আরও বেশি রাজনৈতিক সচেতনতার পরিচয় দিতে হবে, আরও বেশি সংযমের পরিচয় দিতে হবে। এ কথা তো বলার অপেক্ষা রাখে না, এ কথা তো অবশ্যই বলতে হবে। কিন্তু যারা রাজনীতিতে অংশগ্রহণ করছেন, বিশেষ করে যারা বিরোধী দল মাঠ করছেন, তাদের সামনে মাঠ কোথায়? তারা কোথায় রাজনীতি করেছেন? এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আলাপ করে দেখেন, এখন পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্রগুলোতে কিভাবে জনগণকে গলা টিপে ধরা হচ্ছে। এই ইসরায়েলের এবং এই সমস্ত প্রসঙ্গ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন রাস্তায় নেমেছে, তখন কিভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। অতএব সেই বিচার যদি হিসেব করেন, বাংলাদেশে তো বিএনপি তার রাজনৈতিক সমমনা দল নিয়ে তো আমার প্রশ্ন ছিল, যেহেতু আপনি বলছেন এদের রাজনৈতিক দল নয়, বিরোধী মহল বলছেন আপনি, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরাই কিন্তু সারাক্ষণ বিএনপিকে নিয়েই সমালোচনা করছে। কেন বিএনপি হচ্ছে, কেন জাতীয় পার্টিকে নিয়ে আলোচনা হয় না, সমালোচনা হয় না? অবশ্যই জাতীয় পার্টির সমালোচনা হচ্ছে, অবশ্যই হচ্ছে। বলছে জিএম কাদেরের বক্তব্য নিয়ে আলোচনা হচ্ছে না? খুবই কম, কিন্তু আমি বলছি যেভাবে আমি বলছি আলোচনাটা হয়। হ্যাঁ, না মনে করা হয়, কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা গণমাধ্যম মনে করে বিএনপির সাথে সংযুক্ত বাক্যগুলো উৎকলন করলে কিংবা আপলোড করলে সেগুলো মানুষ বোধহয় বেশি শুনবে, আগ্রহের জায়গা কারণে করা হয়, আমার কাছে মনে হয়। আমি আপনার সাথে একবার একমত যে যদি আজকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ মনে করে যে বিএনপির কোনো নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা আমির খসরু মাহমুদ চৌধুরী কারোর বক্তব্য নিয়ে তারা কোনো বক্তব্য দিবে না, তাদের কর্মসূচির কথা ঘোষণা করবে, আওয়ামী লীগের কথা বলবে, দেশের কথা বলবে, উন্নয়নের কথা বলবে, কোথায় কোথায় কর্মসূচি নেবে সেটা বলবে, আমি তো মনে করি 6 মাস পরে গণমাধ্যম থেকে বিএনপি হারিয়ে যাবে। আপনার সাথে তো একমত আমি। আর গণমাধ্যম থেকে হারিয়ে গেলে বিএনপি কিংবা এই সমস্ত বিরোধী দলের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। অসংখ্য ধন্যবাদ জনাব সুভাষ সিংহ রায়। আমাকে শেষ করতে হচ্ছে, অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতা শেষ করতে হচ্ছে, আবার হয়তো ভবিষ্যতে কথা বলবো আপনার সাথে। আসন্ন 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রভাব হস্তক্ষেপ বন্ধে জাতীয় সংসদ স্পিকারকে চিঠি দিয়ে অনুরোধ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নিজ দপ্তর থেকে কথা জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, মন্ত্রী কিংবা রাজনৈতিক দলের এমপি যেই হন না কেন, প্রভাব খাটলে তা আমলে না নিতে মাঠ কর্মকর্তাদের সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন লালমাটিয়া থেকে সাবেক অতিরিক্ত সচিব আকাম সাইফুল ইসলাম চৌধুরী। জনাব চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমি বলছিলাম যে আজকে চিঠি দেওয়া হয়েছে স্পিকারকে, যাতে উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করতে না পারেন মন্ত্রী এবং এমপি যারা আছেন। আপনার কাছে জানতে চাচ্ছি, চিঠি দেওয়াটাকে আসলে আপনি কীভাবে দেখেন? বিধি অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে মন্ত্রী বা এমপিরা কারো ভোট চাইতে পারেন না, তাই তো? তাই যদি হয়, তারা যদি বিধি ভঙ্গ করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এটাই তো স্বাভাবিক নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেটাই তো আশা করা যায়। স্পিকারকে কেন চিঠি দিতে হলো? এটা নির্বাচন কমিশনেরই তো এখানে যা কিছু এখতিয়ার। তিনি যখন
স্পিকারের উপরে বর্তায় দিচ্ছেন, তখন উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দেয়া ছাড়া আর কিছু না। কারণ হচ্ছে স্পিকার এটা কোন আইনে করবে, আপনার কোনো আইনে কিন্তু বলা নেই। স্পিকারের একদম শপথ নিয়েছেন তিনি যে তিনি কোনো ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া আইন অনুযায়ী তিনি তার দায়িত্ব পালন করিবেন। নিশ্চয়ই। তাহলে তাকে যখনই দায়িত্ব পালন করতে হবে তখন তিনি আইন অনুযায়ী করবেন। তিনি যদি এমপিদেরকে বারণও করতে যান, কোন আইনে বারণ করবেন তিনি? অতএব এই বারণ করবাটা এটা বিধিমালা অনুযায়ী নির্বাচন কমিশনেরই এখতিয়ার যথেষ্ট। নির্বাচন কমিশন এখানে খামোখা স্পিকারকে একটা পার্টি করে ফেলছে, এবং যেটা স্পিকারের পদমর্যাদার জন্য সম্ভবত ভবিষ্যতে একটা খারাপ নজির হয়ে থাকার সম্ভাবনা দেখা দিতে পারে। আমার কাছে মনে হয় না যে এই চিঠিটা লেখা স্পিকারকে সঠিক হয়েছে। যদি সেটাই যদি হতে পারতো, জি। রাষ্ট্র যদি মনে করে, সরকার যদি মনে করে যে এরকম করা যাবে না, আইন তৈরি করে ফেলুক। সংসদ তো চলতেছে, আইন তৈরি করে ফেলুক। আইন তৈরি করে তারপরে স্পিকার তখন আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। কিন্তু আপনি আজকে যে স্বজনের কথা বলতেছেন, স্বজনের লিমিটটা কত? আপনি যেমন ধরেন যে অনেক জায়গায় এমনও আছে যে এমপির না, আত্মীয় না, নির্বাচন স্বজন না, কমিশনের ভাই। পক্ষ থেকে এভাবে স্পষ্ট করে বলা হয়নি যে কাদের স্বজনরা নির্বাচন করছেন তাদেরকে নিবৃত্ত করবার কথা, এই কথা বলা হয়নি। তারা যেটা বলেছেন অফিসিয়ালি সেটি হচ্ছে তারা যেন কোনো প্রভাব না খাটায়, কিন্তু সেটা স্থানীয় সরকার নির্বাচন অনুযায়ী তো মন্ত্রী বা এমপি পারেন না, সেটাই স্বাভাবিক তাদের জন্য ছিল। কেউ যদি প্রভাব খাটাতেন, প্রচারণা অংশ নেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তো ইলেকশন কমিশন তো ব্যবস্থা নিতে হবে। ইলেকশন কমিশন তো এর আগেও আমরা দেখেছিলাম যে আপনার কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে চিঠি দিয়ে তারপরে তারা ফিরে চলে আসে। জি। অতএব তাদেরও এখানে কিছু করবার মতো ইয়ে নাই, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। তারা স্পিকারকে শিখণ্ডি মেনেছে। আমার মনে হয় না যে স্পিকারকে এই ক্ষেত্রে শিখণ্ডি মেনে খুব ভালো একটা নজির তৈরি। সার্বিকভাবে উপজেলা নির্বাচনের এখনকার মতো প্রথম পর্বের নির্বাচন হবে মে মাসের 8 তারিখে, এবং বেশ কিছু অন্য পর্যায়ের জন্য মনোনয়নপত্র জমা এবং প্রত্যাহারের সময়সীমা নিয়ে কাজ করছে প্রার্থীরা। সব মিলে এই নির্বাচনের আগ্রহ আপনি কেমন দেখতে পাচ্ছেন একজন নাগরিক হিসাবে? নির্বাচনে আগ্রহ আসলে যখন সবার পার্টিসিপেশন থাকে তখন আগ্রহটা তৈরি হয়। জি। এক্ষেত্রে পার্টিসিপেশনটা হয়েছে একদলীয় ভাবে, যদিও বিএনপির পক্ষচ্যুত অনেকেই নির্বাচনে অংশ নিয়েছেন, এবং যাদেরকে বিএনপির আপনি হয়তো বহিষ্কারও করেছেন। কিন্তু তারপরও এটা যে সেভাবে যে একটা সামগ্রিকভাবে সকলের অংশগ্রহণ, এটা আসলে হয়। এটা না হওয়ার ফলে আপনার যেটা হচ্ছে যে ওই আগ্রহটা ওভাবে না। এখন কিছু কিছু জায়গায় হবে, যেমন ধরেন যে না ঠিক আছে অমুক প্রার্থী হয়েছে, জি। ইতিপূর্বে অমুক অমুক সমস্যা ছিল, ওকে আর জিততে দেব না। এই ধরনের কিছু ঘটনা ঘটবার মতন আলামত হয়তো তৈরি হবে। এবং যেটা আমরা যে গত 7ই জানুয়ারি নির্বাচনে দেখেছি, যে কারণে সরকারি প্রার্থীদের বিরুদ্ধে 62 জন স্বতন্ত্র নির্বাচিত হয়েছে। এই প্রতিবাদের কিছু জায়গা হয়তো তৈরি হবে কিছু কিছু জায়গায়, সব জায়গায় না। জি। তবে ইলেকশনটাকে আপনার ওই যে আপনার আত্মীয় স্বজন নির্বাচন করতে পারবে কি পারবে না এইসব কথাবার্তা বলে তারপরে আপনার যে প্রতীকবিহীন নির্বাচন করতে যে সকলকে ডেকে নিয়ে এসে নির্বাচন করিয়ে, এটা একটা লেজে গোবরের অবস্থা তৈরি হয়েছে, যেটা জনগণ বোধহয় খুব একটা মনে হয় না যে এই নির্বাচন নিয়ে মাথা খাওয়া। তবে হ্যাঁ, ভোট হবে। আপনি হয়তো 15 থেকে 25% ভোটার ভোট কেন্দ্রে যাবে, তারা ভোট দেবে এবং তাদের ভোটে নির্বাচিত হবে। 5 বছরের জন্য আপনি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন, তারা পরিষদ চালাবে, এটা তো ভোট। এটা খুব 15 থেকে 20 কেন, তার কম হলে পরেও তো নির্বাচন। প্রতীক নিয়ে নির্বাচন করা যে বিধান ছিল সেখান থেকে আওয়ামী লীগ সরে এসছে এবং তারা বলছে যে প্রতীক ছাড়াই তারা নির্বাচন করবে। এ কারণে আওয়ামী লীগের পক্ষ থেকে একাধিক দল, একাধিক নেতা এই নির্বাচনে অংশ নিয়েছেন। সেখানে আসলে এখান থেকে আওয়ামী লীগ আপত্তি করছে না। দল হিসেবে তো আওয়ামী লীগের সিদ্ধান্ত নিতেই পারে, তার সদস্যদের ক্ষেত্রে বলতেই পারে যে কোনো ব্যক্তি বা কোনো মন্ত্রী বা এমপি যারা স্বজন, তারা এই নির্বাচনে অংশ নেবেন না, তাদেরকে প্রত্যাহার কথা বলা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে। এই 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 অনুরোধ বা নির্দেশনা তো দল হিসেবে আওয়ামী লীগ দিতে পারে। এটা যখন আপনি
সবাইকে স্বতন্ত্র হিসাবে, কারণ কেউ দলীয় প্রার্থী না, স্বতন্ত্র হিসাবে যখন নির্বাচনে অংশগ্রহণ করতে বলেছেন, হ্যাঁ, তখন আপনি কাউকে বাধা দেওয়ার মতন যে বাধা দিতে যাওয়াটা, যে অমুক দাঁড়াতে পারবেন না, অমুকের ভাই তিনি দাঁড়াতে পারবেন না, এটা গণতান্ত্রিক অধিকারটাকে খর্ব করা হচ্ছে। অত এটা করতে পারা যায় না। যদি আপনি হতো যে দলীয়ভাবে নির্বাচনে মনোনয়ন দেওয়া হতো, তাহলে হতো যে মনোনয়ন যাকে দিয়েছি তার বাইরে যারা দাঁড়িয়েছে তাদেরকে আমরা বহিষ্কার করতাম। কিন্তু যেহেতু দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হয়নি, জি, সেই ক্ষেত্রে আপনার যারা প্রার্থী তা চেয়েছেন তাদেরকে আমি অমুকের আত্মীয়, অমুকের স্বজন বলে, আর এর লিমিটটা কত দূর হবে সেটা একটা প্রশ্ন। আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, যে এমন অনেক জায়গা আছে যেখানে হয়তো আত্মীয় স্বজন না, কিন্তু খুবই ঘনিষ্ঠ, একেবারে এমপির হয়তো ডান হাত, তিনি প্রার্থী হয়েছেন। জি, তো সেখানে কি করবে? প্রভাব বিস্তার তো তার মাধ্যমে হবে। সবই যে আত্মীয় স্বজন হলে হয় তাই না। আবার ভাই ভাই আপন ভাইও দুই ভিন্ন দল করতে পারে, জি, অথবা আপন ভাই হলেই যে সেখানে প্রভাব বিস্তার হবে এমনও কোনো কথা না। জি। অথবা এই জিনিসটা একটা, আবারও বলি যে লেজ গগরের অবস্থা করা ছাড়া আর কিছুই বলছে না। অনেক ধন্যবাদ। আমাকে শেষ করতে হচ্ছে জনাব আকামত সাইফুল ইসলাম চৌধুরী। ভবিষ্যতে আমরা আবারও কথা বলবো আপনার সাথে। আগামী 48 ঘন্টায় সুনামগঞ্জ ও ভারতের চেরাপুঞ্জিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় সুনামগঞ্জের নদ নদীর পানি বেড়ে বিপদসীমার অতিক্রম করতে পারে। এসব তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এরই মাঝে সুরমা নদীর পানি বাড়তে শুরু করেছে। গত 12 ঘন্টায় সুরমা নদীর পানি 19 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশিদ ইকবাল চৌধুরী। জনাব চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনি ভালো আছেন। আমি বলছিলাম যে বৃষ্টির প্রভাসে মনে হচ্ছে এবং বন্যার কথা বলছেন সকলেই। এর মধ্যে আমরা খবর পেয়েছি, খবরে জানছি সেটি হচ্ছে যে ইতিমধ্যেই কৃষকরা ধান কাটতে শুরু করেছেন এবং প্রশাসনের পক্ষ থেকেও এই বিষয়ে সহযোগিতা করা হচ্ছে। কী ধরনের সহযোগিতা আপনারা দিচ্ছেন যাতে এই সময়ের মধ্যে কৃষকরা ধান কেটে ফেলতে পারে? ধন্যবাদ আপনাকে। আপনি সুনামগঞ্জ জেলায় এবছর 2,23,407 হেক্টর জমিতে বড় ফসল আবাদ হয়েছে। এর মধ্যে হাওড়ে আবাদ হয়েছে 1,65,361 হেক্টর এবং হাওড়ের বাইরে, যেটাকে নন হাওড় বলা হয়, সেখানে চাষাবাদ হয়েছে 58,046 হেক্টরে। তো এর মধ্যে আমাদের হাওড়ে যেটি আবাদ হয় সেটি একটু রিস্কের মধ্যে থাকে, যেহেতু সুনামগঞ্জ জেলা মেঘালয়ের পাদদেশে অবস্থিত। যদি মেঘালয়ের চেরাপুঞ্জি বা আশেপাশের এলাকায় বৃষ্টি হয়, সেই পানিগুলো এসে সুনামগঞ্জ জেলাতে জমা হওয়ার কারণে হাওড়ে আবাদকৃত বড় ফসলগুলো একটু রিস্কের মধ্যে থাকে। তো এবছর আমাদের আজকে পর্যন্ত এই হাওড়ে যে 1,65,361 হেক্টর, এই অংশের প্রায় 99% আমাদের ফসল কেটে ফেলা হয়েছে এবং আমরা আশা করছি আগামীকালের মধ্যে আমরা 100% কেটে নিতে পারবো। এই ক্ষেত্রে ম্যানুয়াল শ্রমিকের পাশাপাশি সরকারের পক্ষ থেকে প্রায় 1000 খানেক কম্বাইন্ড হারভেস্টার ছিল। প্রত্যেকটা কম্বাইন্ড হারভেস্টার আপনার 100 জন শ্রমিকের কাজ করে। সেই হিসেবে আমাদের কম্বাইন্ড হারভেস্টার যেগুলো দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, এগুলো প্রায় লক্ষাধিক শ্রমিকের কাজ করেছে এবং এর ফলে কিন্তু আমরা দ্রুত ধানগুলো কর্তন করতে পেরেছি। সেক্ষেত্রে যদি ধরে নেওয়া যাক যে 48 ঘন্টা পরে যদি বন্যার দেখা দেয় এই অঞ্চলে, তাহলে তো আরেক ধরনের সংকট হবে। এই ধানগুলো রাখতে হবে, হয়তো ধান শুকানোর ব্যবস্থা থাকবে না, পর্যাপ্ত পানীয় জলের সংকট হতে পারে। সে বিষয়েও কি জেলা প্রশাসনের পক্ষ থেকে খোঁজ খবর রাখা হচ্ছে কিনা, বা কি আগাম ব্যবস্থা আপনারা নিচ্ছেন? আবহাওয়া সংস্থাগুলোর যে পূর্বাভাস, সেই অনুসারে সুনামগঞ্জ জেলা এবং আশেপাশের জেলায় ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এই জন্য আমরা আজকে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা আয়োজন করেছিলাম এবং সেখানে এই বিষয়গুলো আমাদের আলোচিত হয়েছে। তো যে সিদ্ধান্তগুলো হয়েছে, যেন কৃষকরা যে ধানগুলো কেটেছে সেগুলো যেন নিরাপদে এবং উঁচু স্থানে নিয়ে যায়, সেটির বিষয়ে রিকোয়েস্ট করা হয়েছে এবং আমরা প্রচারণা চালিয়েছি মাইকিং করে আমাদের তথ্য অফিসের মাধ্যমে এবং আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে অফিসিয়াল, সেগুলোতে আমরা বলেছি যেন তারা একটা নিরাপদ স্থানে নিয়ে যায়। এবং আমাদের যে দুর্যোগের যে প্রস্তুতি, যে যেন কোনো ধরনের দুর্যোগ হলে যেন মোবাইল নেটওয়ার্ক না যায়, আমরা যেন বিকল্প ব্যবস্থা রাখি। বিদ্যুতের জন্য আমরা যেন বিকল্প জেনারেটর বা আদার্স ইকুইপমেন্টগুলো রেডি রাখি এবং বন্যা আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা, স্বেচ্ছাসেবক দল প্রস্তুত রাখা
নৌকার তালিকা করা এবং মাঝিদের মোবাইল নাম্বার সহ তালিকা সংরক্ষণ করা, এই বিষয়গুলো আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি এবং উপজেলা নির্বাহী অফিসারদেরকে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকেও নির্দেশনা প্রদান করা হয়েছে যেন তারা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যে সভা, সেই সভা করে স্থানীয় প্রয়োজনের নিরিখে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে। আর আরেকটি প্রশ্ন, শেষ প্রশ্ন, সাধারণত যেটা হয় যে হাওরে যখন প্রতি বছর যে সময় নিয়মিত বন্যাটা হয় সেই সময়ের আগে প্রায় আলোচনা শোনা যায় যে বাঁধ রক্ষা ঠিকমতো হয়নি বা বাঁধের সংরক্ষণ ঠিকমতো হয়নি। এই বছরে বাঁধ সংরক্ষণের ক্ষেত্রে প্রস্তুতি কেমন হাওর অঞ্চলে? সুনামগঞ্জ জেলায় যে বাঁধগুলো করা হয় এটির মূল উদ্দেশ্য থাকে আসলে ফসল রক্ষা করা, এটাকে বলা হয় ফসল রক্ষা ডুবন্ত বাঁধ। এই বাঁধগুলো এবার সুনামগঞ্জ জেলায় প্রায় 734টি পিআইসির মাধ্যমে কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং এগুলো আমরা আগে সম্পন্ন করা হয়েছিল। এখন যেহেতু ধানগুলো কেটে ফেলেছি, বিশেষ করে এগুলো করা হয় এই ফসল রক্ষা বাঁধগুলো যেন হাওরের যে ধান, আমি আগেই বলেছিলাম যে জেলায় মোট 2,23,407 হেক্টর জমির চাষাবাদ হয়েছে, এর মধ্যে হাওরে হয়েছে 1,65,361 হেক্টর। এই জমিগুলো, এই ফসলগুলো রক্ষা করার জন্যই মূলত এই বাঁধটি দেওয়া হয় এবং আমাদের আজকে পর্যন্ত 99% আমরা বোরো ধান কর্তন করা হয়েছে হাওরের এবং কালকের মধ্যে আমরা আশা করছি যে 100% এটা কর্তন করা হবে। আগে ধান কাটা হলো, ফসল নেওয়া হলো ঘরে, তাতে কি ফলনের ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা, খুবই সংক্ষেপে? না, আমাদের যে এস্টিমেশন ছিল প্রথমে যে ধানের যে লক্ষ্যমাত্রা ছিল তার থেকেও কিন্তু প্রায় 160 হেক্টর বেশি আমাদের চাষ হয়েছে এবং এই বছর যেহেতু আবহাওয়া অনুকূল ছিল, এই বছর সুনামগঞ্জ জেলায় বাম্পার ফলন হয়েছে। অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আজ উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ রায়বরেলি ও আমেথি আসনে প্রার্থী চূড়ান্ত করবে কংগ্রেস। দলের কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে রায়বরেলি থেকে লড়তে পারেন রাহুল গান্ধী। ইন্দিরা গান্ধীর পর এই আসন থেকে এতদিন লড়েছেন সোনিয়া গান্ধী। দলীয় নেতাকর্মীদের অনুরোধ সত্ত্বেও মঙ্গলবার নির্বাচনে না লড়ার ঘোষণা দেন প্রিয়াঙ্কা গান্ধী। রাহুলের প্রার্থীদের নিয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ। পঞ্চম ধাপে আমেথি ও রায়বরেলি আসনে ভোট গ্রহণ 20 মে, মনোনয়নের শেষ দিন 3রা মে। এর মধ্যে আমেথি থেকে মনোনয়ন জমা দিয়েছেন বিজেপির সাংসদ স্মৃতি ইরানি। গত নির্বাচনে তার কাছেই আমেথির আসন হারান রাহুল। আমেথিতে প্রার্থী চূড়ান্ত করলেও রায়বরেলিতে এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। ধারণা করা হচ্ছে দীর্ঘদিনের ঘাঁটিতে কংগ্রেসের প্রার্থী ঘোষণার পরেই প্রার্থী দিবে মোদির দল। ভারতীয় নির্বাচনের সর্বশেষ খবর নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে যোগ দিচ্ছেন সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদ। জনাব আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনি ভালো আছেন। আমি আপনার আশা আগে বলছিলাম যে ভারতীয় রাজনীতির সর্বশেষ খবর সবচেয়ে এই মুহূর্তে যেটা নিয়ে সব আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে আমেথি এবং রায়বরেলি যে আসনে রাহুল গান্ধী লড়বেন নাকি অন্য কেউ লড়বেন, সেটা নিয়ে কংগ্রেসের একটি চূড়ান্ত আলোচনা হচ্ছে এবং ইতোমধ্যেই প্রিয়াঙ্কা গান্ধী বলছেন তিনি এই নির্বাচনে অংশ নেবেন না। এর আগে ওই আসনে নির্বাচন করতেন সোনিয়া গান্ধী। সব কিছু মিলে কংগ্রেসের মধ্যে এই দ্বিধাদ্বন্দ্ব কেন তৈরি হলো? আমার মনে হয় যে এটা মোটামুটি একটা বোঝা যায়। এবারে তারা অনেক বেশি অনেক দিন ধরে চেষ্টা করে লোকজনের সাথে সংযোগ স্থাপন করে এই নির্বাচনে যাচ্ছেন। সুতরাং তারা তাদের যেই আসনের থেকে তিনি দাঁড়াবেন তিনি মোটামুটি নিশ্চিত হতে চান যে সেখানে তার যথেষ্ট জনপ্রিয়তা আছে। কোনো রকমের সন্দেহ থাকলে সেখানে তারা হয়তো অন্য কাউকে প্রার্থী হিসেবে দেবেন, এরকম সম্ভাবনা হতে পারে। কারণ বারবার একই আসনে বা বিশেষ কতগুলো চিহ্নিত আসনে বারবার যদি তারা হেরে যায়, সেটা তাদের জন্য ভবিষ্যতে তাদের রাজনীতির জন্য খুব সুখকর হবে না। অনেক দিন তো অনেক তারা বাইরে থেকেছেন, এখন তারা আবার ফেরত আসতে চান। সেটার জন্য তারা যথেষ্ট এই যাত্রা ইত্যাদি নানান কিছু করেছেন, পদযাত্রা, তারপরে বিভিন্ন দলের সাথে সংযোগ করা, তাদের সাথে মিলেমিশে করা যায় কিনা, নির্বাচন করা যায় কিনা সেই চেষ্টা, যদিও সেটা পুরোপুরি সফল হয়নি, কিছুটা হয়েছে, আবার কিছুটা অনেকেই যাদেরকে ওনারা ভেবেছিলেন যে সাথে নেবেন
সেইটা সফল হয়নি সেই চেষ্টা, তার ফলে কিছুটা তো দ্বিধাদ্বন্দ্ব আছেই। তো সুতরাং তাদেরকে অনেক সতর্কতার সাথে লড়তে হচ্ছে। কিন্তু একটি জিনিস আমি মনে করি যে এই পর্যন্ত যে ইলেকশন হয়েছে, যে নির্বাচনগুলো হয়েছে, এখনো পর্যন্ত ফল হতে তো অনেক দেরি আছে। জি 1 জুনের শেষ ইয়েটা হবে, সপ্তম পর্যায়ের ইয়েটা নির্বাচনগুলো হবে, এবং তারপরে 4 দিনের মাথায় ফল প্রকাশ পাবে। তো সুতরাং এই যে সময়টা, এর আগে তো সবকিছু যা কিছু আমরা বলি বা করি সবকিছু একটা ধারণার ভিত্তিতে, জি এবং ভারতের বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন রকমের ধারণা তারা দেওয়ার চেষ্টা করছে যে এই পর্যন্ত কি হলো। তাতে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে কোনো পক্ষই পুরোপুরি ইয়ে মনে করছে না, নিজেদেরকে কনফিডেন্ট মনে করছে না। নিরাপদ মনে করছে না জয়ের ব্যাপারে। আরেকটি বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে যে ভারতীয় নির্বাচন মানে হচ্ছে পৃথিবীর সব দেশ নজর রাখে, এই অর্থে যে ভারতের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ একটি গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থায় অংশ নেয়। এই জন্যই বলা হয় যে বৃহত্তম গণতন্ত্রের দেশ হচ্ছে ভারত। সাম্প্রতিক সময়গুলোতে ভারতের গণতন্ত্রের মান নিয়ে হয়তো কিছু প্রশ্ন এসেছে, যেমন যেসব আন্তর্জাতিক সূচক থাকে সেই সূচকগুলোতে কিন্তু ভারতের মান কমে যাচ্ছে। যেমন ফ্রিডম হাউসের তারা বলছে ভারত এখন পার্শিয়ালি ডেমোক্রেসি দেশ। ভিডেম, যেটা সুইডেন ভিত্তিক একটি সংস্থা যারা এই সূচক তৈরি করে, তারা বলছে ইলেকট্রাল অটোক্রেসি সেখানে আছে। আর ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট তারা বলছে আসলে ফ্লড ডেমোক্রেসি। এই যদি অবস্থা হয় তাহলে এই সংকটটা আসলে কেন হচ্ছে? কতগুলো জিনিস আমরা দেখতে পেয়েছি যে ভারতে ক্রমাগত যেগুলো হচ্ছে, একসময় ভারত ছিল সাম্প্রদায়িকতা সেখানে প্রায় ছিলই না বলা যায়। সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, এইটাই ভারতের সবচেয়ে মূল কথা ছিল, যে ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র, এই নিয়ে ভারতের রাজনীতি গর্ব করতে পারত। কিন্তু দিনে দিনে তাদের মধ্যে সেই সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টি কিন্তু সরে গেছে। সেখানে রাজনীতিতে কট্টরপন্থীরা এগিয়ে আসছে, বিশেষ করে ধর্মীয় কট্টরপন্থীরা, বিশেষ করে যে কি বলে RSS, রাম সেবক সংঘ, তারপরে অন্যান্য এরকম কিছু আছে যারা বিজেপির পিছনের থেকে কাজ করে, বিজেপিকে ব্যবহার করে সামনে রেখে তারা কাজ করে, কিন্তু তাদের মূল এজেন্ডা হচ্ছে হিন্দুত্ববাদী এজেন্ডা, এবং সেখানে তারা হিন্দুত্বকে বেশি গুরুত্ব দিয়ে অন্যান্য যারা ধর্মীয় ইয়ে আছে, মাইনরিটিজ আছে, তাদেরকে বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে কি বলা যায় ডিসক্রিমিনেশন হচ্ছে, করছে, বলছে, তাদের কথায় কথায় বারবার এগুলো প্রকাশ পাচ্ছে, এবং এগুলোকেই তারা তাদের নির্বাচনে জয়ের ইয়ে হিসেবে ব্যবহার করছে, লোকজনকে খেপিয়ে। শুধু ভারতও নয়, বিভিন্ন দেশে দেশে কিন্তু এখন দেখা যাচ্ছে যারা কট্টরপন্থী তারা কিন্তু সেই জনপ্রিয় বিষয়গুলো ব্যবহার করছেন এবং তারা নির্বাচনে ফলাফল ভালো করছেন। এটা মার্কিন যুক্তরাষ্ট্র দিকেও তাকালে দেখা যায় সেটাই একই অবস্থায় হয়। সেটাকে আসলে কাজ করছে কিনা আসলে বলা যায়, সাইকেল বলা যায় এরকম, যে বিভিন্ন দেশে এরকম কিন্তু কোন সময় এটা কট্টরপন্থীরা বেশি এগিয়ে আসে, আবার কখনো লিবারেল এগিয়ে আসে, এটা হতে থাকে। কিন্তু ভারতে যেটা হচ্ছে এটা একটু আমার কাছে মনে হচ্ছে একটু অতি বেশি মনে হচ্ছে। আচ্ছা, আরেকটি আমার হাতে যেহেতু সময় নেই, আরেকটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে একটি খবর এসেছে যে ভারতীয় সরকার তারা চাইছে, এটা সমর্থিত খবর না অসমর্থিত খবর, তারা বলছে চাইছে যে তাদের নিজস্ব একটি ডেমোক্রেসি ইন্ডেক্স, গণতন্ত্রের সূচক তারা তৈরি করতে চান। আন্তর্জাতিক যেসব সূচক সেগুলোতে তারা আস্থা রাখতে চান না। এই প্রচেষ্টা কি খুব লাভবান হবে ভারত? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আসলে, কারণ তারা এটা থেকে দুটো জিনিস প্রমাণ হয়। একটা হলো যে তারা নিজেরা খুব নিজেদের উপরে আস্থা নাই, বা অন্যরা তাদের সম্বন্ধে যে ধারণা রাখে সেটার ব্যাপারে তারা এখন সন্দিহান হয়ে পড়েছে। সুতরাং নিজেদের ঢাক নিজেদের বাজাতে হবে, সেই জন্য নতুন একটা ইন্ডেক্স তৈরি করা, এটা বোঝাই যাচ্ছে। তো সুতরাং যে তারা নিজেরাই বুঝতেছে যে তাদের দেশের ডেমোক্রেসি বা গণতন্ত্র এখন বিপদে আছে, সেটাকে কিভাবে বিভিন্নভাবে কি বলে তার উপরে রং লেপন করে সেটাকে সেটা সামনে নিয়ে আসা যায়, সেই চেষ্টা করছে। এটা তো প্রকাশ হয়ে যাচ্ছে, কিন্তু কথাটা সেটা বড় কথা যেটা হচ্ছে যে তারা কি করছে। ডেমোক্রেসির কতগুলো হচ্ছে যে পদ্ধতিগত দিক আছে, সেখানে সেই দিকে অনেক দেশ আছে নজর দেওয়া উচিত যাতে ডেমোক্রেসি বা গণতন্ত্রের অবস্থার উন্নয়ন হয়। অসংখ্য ধন্যবাদ জনাব মুন্সি ফয়েজ আহমেদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এই ছিল এইটার্স থেকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ।